আমি তখন ডিজেএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম, আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল, তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা, মাননীয় স্পিকার। যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই, এই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, খুন খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয়, তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়না ঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অনিচ্ছাভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণবিপ্লবের, গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের যে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন, তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয়, গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোটকে তারা কার্যকর করবে। আমরা কেউ বলি নাই যে জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক মাননীয় স্পিকার। তবে এই কথাটা ওনারাই বারবার বলে মুক্তিযুদ্ধকেও ছোট করতেছেন, জুলাই গণঅভ্যুত্থানকেও ছোট করতেছেন, এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে, স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি না, এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। কথার মাঝে কথা বল ভাই, আমরা কি টকশো করব নাকি করব না? ওনার সময় একটা কথা বলেছি, কথা বলতে দিচ্ছেন, ওনার সময় একটা কথা বলেছি, আপনি কেন বলবেন আমার স্পিচ? আপনি আমার স্পিচ, দিস ইজ সো ননসেন্স। এখানে সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের সো কল সিভিল সোসাইটির, তারা ক্ষমতাকে তোষামত করে ধীরে ধীরে স্বৈরাচার বানায়। তারা তাদের জায়গা থেকে এখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, কিন্তু বিএনপি যে তাদের জায়গা থেকে এখন সেই যেই ধরনের অপকর্মগুলো তারা করছে, যে প্রতারণা করছে, এটা নিয়ে কথা বলে তাদের কোনো গাছ নাই। তারা হামিদ টিকা নিয়ে ব্যস্ত, কিন্তু জুলাই সনদ, এই যে গুম থেকে শুরু করে এই যে অত্যাচারগুলো, এগুলো বাতিল করে দিচ্ছে। কি কথা বলার আপনি সুযোগ দিচ্ছেন? কথার মাঝে এটা তো হতে পারে না। কথার মাঝে কথা বলবে। আপনি বলেন যে তারা আপনি তাদের বিএনপির জায়গা পক্ষে বলেনি, আপনি বলেছেন, আমি না না, শুনছি। আপনি তো সময় আপনি আমাকে দিচ্ছেন না তো। আজকে সবচেয়ে ভদ্র লোক যাকে বলতাম, সজ্জন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কি বলছেন? জামাত ইসলামকে ধ্বংস করতে হবে, বলে নাই? উৎখাত করতে হবে। এটা কিসের ভাষা? কে বলছে? তার মানে আগামী দিনে আবার এই পুলিশকে 5 ফেব্রুয়ারি মের মতো ব্যবহার করার মাথায় কেমিস্ট্রি ঢুকেছে রাষ্ট্র। পার্থ, আর ইউ কিডিং? পার্থ বলতেছে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে খারাপ সময় ক্ষমতা নিছে। শুনুন, আরেকটা রিজন বোঝা দরকার যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। পার্থ, আর ইউ কিডিং? হ্যাঁ, প্রফেসর ইউনূস কোন সময় ক্ষমতা আসছিল? পুলিশ নাই, থানা খালি করে পালায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত নাই, বিচারপতি নাই, আমলারা নাই, সরকার ছিল না 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যখন ক্ষমতা নিচ্ছে কোনো সরকারের হাত থেকে ক্ষমতা নেয়নি। সারা দেশ ধ্বংসস্তূপ। ইন্ডিয়ার মধ্যে বাদশাহেরা বন্যা বানায় দিল, আনসার বিদ্রোহ করলো, রিজার্ভ জয় বাংলা। বিএনপি একের পর এক আন্দোলন করে নাই। আপনার বিএনপি ইশরাক সিটি কর্পোরেশনে তালা মেরে দেয় নাই। অযথা প্রফেসর ইউনূসের সরকার নিয়ে যা খুশি তাই বলে নাই। 12 তারিখের নির্বাচনের মাঝে প্রমাণ করেছে জামাত ইসলামী জঙ্গি সংগঠন নয়, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক একটি আন্দোলন এবং সংগঠন। মাননীয় স্পিকার, জামাত ইসলামীর গণতান্ত্রিক ইতিহাস অনেক সময় লাগবে। আপনি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আজকে জামাত ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না।
1997 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের ফজা পাগলা বলে কথা বলে উনি, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে উনি একদিন এটা বলেছেন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। মাননীয় স্পিকার, যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দল আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিসের উপরে এই বক্তব্যের উপরে বলবেন? স্পিকার, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করবো না, জি, বলেন। সংসদের স্বার্থেই বলবো। আমি বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে। আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলের নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দল আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন। কিন্তু এত তাড়াতাড়ি এই নির্বাচনের পরেই আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্য তো আমরা শুনছি, আমরা শুরুর থেকেই লক্ষ্য করছি দেশে আর কোনো সমস্যা নাই। সরকারি দলের লোকদের বক্তব্য শুনলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা হলো বিরোধী দল। এবং উঠার পর থেকেই দেখি বিরোধী দলের ব্যাপারে, বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হচ্ছে। আমাদের নেতা আজহারুল ইসলাম সাহেব আগে বলে গেছেন 91 সালে বিএনপি যখন সরকার গঠন করতে পারছিলেন না, সরকার গঠন করার মতো আসন পাননি, তখন জামাত নিঃস্বার্থভাবে বিএনপিকে সরকার গঠনের সমর্থন দিয়েছে। এটা কি বিএনপির কৃতজ্ঞতা স্বীকার করা উচিত নয়? আমরা 97 সাল থেকে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, এইভাবে আন্দোলন হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। সেই সরকারে জামাত ইসলামের মন্ত্রী ছিল 2 জন। এটা জামাত এবং বিএনপির মধ্যে যে একটা সেতু বন্ধন ছিল, এটাই তো বোঝা যায়। কিন্তু এরপর থেকে জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা তো প্রায় একসাথেই ছিলাম, তখন তো কেউ সমস্যার কথা বলেন নাই। যেমন আমি সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে কি আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসরুদ্দিন পাটোয়ারির পোস্ট। মালয়েশিয়া প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার সুস্থতার খবরে নাসরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, ফাইট দ্য ওটস অ্যান্ড কাম ব্যাক কমরেড। বুধবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিল কবির খান। এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই খবর। এই খবর প্রকাশের পর একটি ফটোকার্ড নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসরুদ্দিন পাটোয়ারি। ছবির ক্যাপশন নাসরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, ফাইট দ্য ওটস অ্যান্ড কাম ব্যাক কমরেড। উল্লেখ্য, গত 7 মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস বরাতে শাহিল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার 6 মে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনা বিষয়ে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে। বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মোহাম্মদ ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আইমান রাহাত বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দূতাবাসের প্রতিনিধি দলকে এনসিবির কার্যালয়ে ঘুরিয়ে দেখান। এমপি হিসেবে শপথ নিলে নুসরাত তার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে। বৈঠকে দেশের বর্তমান আলোচনা বিষয়ে দলটি ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মোহাম্মদ ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আইমান রাহাত বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দূতাবাসের প্রতিনিধি দলকে এনসিবির কার্যালয়ে ঘুরিয়ে দেখান। এমপি হিসেবে শপথ নিলে নুসরাত তাবাসসুম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার জাতীয় সংসদে বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদে সচিবালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ভুঁইয়া এর সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 148-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 5 অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সদস্য সংসদকে শপথ পাঠ করান। সেই অনুযায়ী সংসদে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অংশ।